আচ্ছা চলেন হুজুর, ঘরে চলেন। আচ্ছা ঠিক আছে, চলো ভিতরে চলো। আচ্ছা। কি ব্যাপার, এরকম মন খারাপ করে বসে আছো কেন? নিপা, আমাদের বিয়েটা হলো, আমার চাকরিটাও চলে গেল, তোমার খরচ, এদিকে পুরো সংসারের খরচ, মানে কি দিয়ে কি করব এখন আমার মাথায় আর কাজ করে না। আরে এটার জন্য মন খারাপ করতেছো? আল্লাহ একটা ব্যবস্থা করবে। আর ঘরে বসে থাকলে কি কোনো কিছু হবে? তোমার সিভিটা সব জায়গায় জমা দাও, একটু চেষ্টা করো, একটু শহরে যাও, দেখবা একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। এর মধ্যে যদি তুমি একটা ভালো জব পেয়ে যাও, তখন তুমি ওইখানে জয়েন করলা। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো আমি একটু চেষ্টা করে দেখি। হ্যাঁ, তুমি চেষ্টা করে দেখো। আর সংসার নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি তো আছি। এখন আমরা ডাল ভাত ভর্তা যা জোটে তাই আমরা খাবো, এটা নিয়ে তোমার টেনশন করা লাগবে না। আর আমার ওই রকম কোনো চাহিদা নাই যে আমাকে অনেক কিছু তোমার দিতে হবে। তুমি শুধু কাজের দিকে ফোকাস করো। ভালো একটা চাকরি হয়ে গেলে তখন তুমি অনেক কিছু করতে পারবা। আর যদি তোমার এখন আপাতত ভালো চাকরি না হয়, তাহলে তুমি গার্মেন্টসে চাকরি করতে পারো। আর এইদিকে মাকে নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না, আমি তো আছি, আমি মাকে দেখে রাখবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালই তাহলে চলে যাই ঢাকার উদ্দেশ্যে। হ্যাঁ, এটাই ভালো হবে। এখন থেকে যদি চেষ্টা করো তাহলে কিছু না কিছু একটা উপায় তো বের হবেই। আচ্ছা এখন এইসব চিন্তা বাদ দাও, চলো রান্না হয়েছে, খাবা, ওঠো। আচ্ছা শোনো, তোমার ওইদিকে যাওয়ার দরকার নাই, তুমি রুমে যাও। আর তুমি নিজের খেয়াল রাখো আর মায়ের যত্ন নিও। আচ্ছা ঠিক আছে, তুমিও কিন্তু ঠিক মতো খাওয়া দাওয়া করো, নিজের প্রতি খেয়াল রাখো। আচ্ছা ঠিক আছে, আমি ঢাকায় গিয়া প্রতি মাসে মাসে টাকা পাঠাই দেবো, তুমি কোনো চিন্তা করো না। ঠিক আমি আছে। তাহলে যাই, হ্যাঁ। মা জননী, মা জননী, আমি এই যে মুষ্টি চালের জন্য এসেছিলাম, বাড়িতে কেউ আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, এই যে। মা জননী, আপনি যদি কিছু না মনে করেন, আপনার সাথে কিছু কথা বলতাম। হ্যাঁ বলেন। কিছু মনে করবেন না। আমি যতদূর জানি আপনি একজন মুসলিম নারী। আপনি এইভাবে আমার সামনে বেপর্দায় এসেছেন, এতে কিন্তু আপনারও গুনাহ হচ্ছে, আমারও কিন্তু চোখের গুনাহ হচ্ছে।
আর তাছাড়া আপনি যতদূর জানি বিবাহিত নারী, কপালে এত বড় একটা লাল টিপ পড়েছেন, আপনি নামাজ কালাম পড়েন না? আসলে নামাজ পড়ি মাঝে মাঝে। যে কপাল দিয়ে আপনি সিজদা করেন, সেই কপালের টিপ পরা মুসলিম নারী হিসেবে কিন্তু অনেক বড় গুনাহ। আমি আপনাদের এই জামে মসজিদের ইমাম, আমি চাইবো আপনি একটু পর্দা করবেন। এইভাবে পরপুরুষের সামনে গেলে আপনার কিন্তু পাপ হবে। ঠিক আছে হুজুর সাহেব, আমি এখন থেকে পর্দা করব। আলহামদুলিল্লাহ। ও, তলে তলে তাহলে এইসব চলে। যেই জামাইটারে একটু ঢাকা শহরে পাঠাইছে ফাঁকা বাড়ি পাইয়া, এখন মসজিদের হুজুরের লগে ফষ্টি নষ্টি করতেছ না, পিরিতের ভাত জমাইছ। রাখো, কত ধানে কত চাল হয়, তোমারে মজা দেখামো। আমারা তো চিনো না। আমি নামাজ পড়ে আপনার জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনাকে সব সময় ভালো রাখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আরে চাচা বাইরে আসেন। আরে কি কি হয়েছে বৌমা বলো। চিপার ভিতরে বসে থাকলে বলি কিভাবে বলেন তো? আচ্ছা বলো এখন। চোখ কান কি আপনার কিছু নাই? সংসারের আশেপাশে কি চলে না চলে একটু চোখ কান খোলা রেখে দেখেন। কেন কি হয়েছে? আরে কি হওয়ার বাকি আছে? একটু চোখ কান যদি খোলা রাখতেন তাহলে সবকিছু আপনিই দেখতেন, আমার আর বাড়ি বইয়ে বলতে আসতে হইতো না। ঘটনাটা কি আমাদের খুইলা কও, না কইলে তো আমি বুঝবো না। কোনো কিছু যেহেতু আপনার চোখে পড়েই না, তাহলে শোনেন। হ্যাঁ। এই যে কয়টা দিনের লাগে আপনার ছেলে ঢাকা শহরে গেছে, আপনার বউ যে পরপুরুষের লগে ফুষ্টি নষ্টি করে বেড়াইতেছে, এগুলা কি আপনার চোখে পড়ে না? না বৌমা, আমি তো সেরকম কিছু দেখি না। তবে বৌমা, এই কথা তুমি আর কাউরে বললো না, হ্যাঁ? শোনেন, আমি কিছু কইলে কি আর না কইলে কি, আসমানে যখন চাঁদ উঠে তখন সবাই দেখে। কতজনের কাছ থেকে আপনি লুকাই রাখবেন? আপনার বউ তো গায়ে গোতরের রূপ যৌবন দেখাইয়া এলাকার পোলাপান রে যেভাবে মাতাল করতেছে, পাগল করতেছে। আজকে তো দেখলাম ঘরের দরজার সামনে একজন আইছে, নামটা না কই কেডাই আইছে, কি সুন্দর এরকম ডলা ডলি কইরা হি 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 কইরা হাইসা ডঙ্গে বেড়ার লগে কথা কইতাছে। 2 দিন পরে দেখবেন কোন সুনকালি আপনার মুখে মাহে। আচ্ছা আচ্ছা, আমি আমার বৌমারে শাসন করবো না, ওর সাথে কথা কমবো না। তুমি কাউরে বললো না, হ্যাঁ? হ্যাঁ, সেটাই ভালো। যদি পোলার বউরে শাসন করতে পারেন, বুঝাইয়া কইতে পারেন, নয়তো আমি কইলে কি আর না কইলে কি, পুরো এলাকার লোকজন লাঠি সোটা নিয়ে আপনার বাড়িতে হামলা করব, তখন বুঝবেন। যাই হোক, এখনকার জামানা তো ভালো না। উচিত কথা কইলে আবার মুসি তাত পড়ে। আমি উচিত কথা কইতে মাইছি তো আমি আবার খারাপ হয়ে যাম গা। গেলাম আমি। কি কয়ে গেল এসব? আচ্ছা মাঝানুনি, আজকে তো তোমার মানে আরবির প্রথম ক্লাস, পড়তে ভালো লেগেছে? হ্যাঁ, আমার খুব ভালো লাগছে। শোনো মা, তুমি যখন পুরোপুরিভাবে সহি এবং শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে শিখে যাবে, তখন দেখবে তোমার আরও ভালো লাগছে। আর সহি এবং শুদ্ধভাবে কোরআন শরীফ যদি তেলাওয়াত করে কেউ, তার কিন্তু সোয়াবও হয়। জি হুজুর, আমি আরেকটা কথা বলতে চাইতেছি। এইখানে তো অনেক ছোট বাচ্চারা পড়তে আসে, ওদের সাথে পড়তে আমার খুব লজ্জা লাগে। হুজুর, আপনি যদি কষ্ট করে আমার বাড়িতে যেয়ে আমাকে পড়াইতেন খুব ভালো হতো। আমি বুঝতে পেরেছি, বাচ্চাদের সাথে তোমার কোরআন শরীফ পড়তে লজ্জা করে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো যে আমি তোমার বাসায় যেয়ে তোমাকে কোরআন শিক্ষা দেব, কোনো সমস্যা নেই। তোমার বাসায় কেন, এই আল্লাহর বাণী শেখানোর জন্য যদি আমাকে জঙ্গলেও যেতে হয়, আমি সেখানেও নির্ভয়ে যাব। তুমি কোনো চিন্তা করো না, কালকে আমি তোমার বাড়িতে যেয়ে পড়িয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দাদা বৌমা, কই গেছিলা? ওই যে একটু পাশের বাড়ি গেছিলাম। পাশের বাড়ি কেন? আম্মা, আপনি এমন করতেছেন কেন? এমন করতেছি কেন? শোনো, আমার ছেলে চাকরি হয়েছে ঢাকায়, কয়দিন ধরে ঢাকায় আছে। আর তুমি
গ্রামের মধ্যে ভালোভাবে চলাফেরা করবা। নানান লোক নানান ধরনের কথা বলতেছে, একটু ভালোভাবে সাবধানে চলাফেরা করবা। আরে লোক নানানভাবে কথা কইতেছে মানে আমি তো কিছুই বুঝতেছি না। তোমার অত কিছু বোঝা লাগবে না। শোনো, আমার চাচার অসুখ, আমি বাপের বাড়ি যাব কয়েকদিনের জন্য, আর তুমি কিন্তু বাসায় থাকবা, ঠিকঠাক মতো চলাফেরা করবা, ঠিকঠাক মতো থাকবা। আমি যেন আইসা কোনো কথা না শুনি, বুঝতে পারছো? কোনো কথা শুনবেন মানে কি বলতেছেন? আমি তো কথার আগামাতা কিছুই বুঝি না, আপনি একটু খুইলা বলেন তো আম্মা। শোনো, এত কথা বোঝা লাগবে না, যা কইছি সেটা শোনো, সেটা মাইনা চলো। যাও ঘরে যাও, খালি বাইরে ঘোরাঘুরি। মা জননী, মা জননী। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা চলেন হুজুর, ঘরে চলেন। মানে তোমাকে আমি কোরআন পড়াবো কোথায়? এই তো ভিতরে রুমে বসবেন, ফ্যানের নিচে, ওইখানেই পড়বো। আচ্ছা ঠিক আছে, চলো ভিতরে চলো। মা জননী, তুমি আমার সাথে সহিহ এবং শুদ্ধভাবে তেলাওয়াত করো। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। চলো, তোমাকে তো গতদিন আলিফ বাতা একটু শিখিয়েছিলাম, এখন আজকে আমি দেখি তুমি কতদূর পারো। হ্যাঁ, জি। আমার সাথে সাথে পড়ো। আঙুলটা দাও, তর্জনী আঙুল। হ্যাঁ, আলিফ, আলিফ, বা, বা, তা, তা, সা, সা, জিম, জিম, হ, হা, খ, খ, দল, দাল, জল, জাল, র। রা। এই র পর্যন্তই তোমার পড়া। আমি যদি পুরোটা তোমাকে দিই তাহলে তুমি মনে রাখতে পারবে না, তোমার ভুল হয়ে যাবে। ঠিক আছে? জি হুজুর। তা আজকে আমি উঠি। হ্যাঁ, জি। আর তুমি অবশ্যই এই র পর্যন্ত পড়ে রাখবে। বাকিটা তুমি যদি সুন্দর করে পড়ো, দেখবে অল্প দিনেই তুমি কোরআন শরীফ হাতে নিয়ে নিয়েছো। ইনশাআল্লাহ। তাহলে মা জননী, আজকে আমি উঠি। হ্যাঁ হুজুর চলুন আপনাকে এগিয়ে দিই। মা জননী, আমাকে তো তুমি এগিয়েই দেবে। বলছি, আমি যদি তোমাকে একটা আদেশ করি, তুমি কি আমার কথা রাখবে? জি অবশ্যই রাখবো, বলেন। দেখো, এই যে তুমি আজকে পর্দায় থাকো, এতে কিন্তু তোমার অনেক সওয়াব হয়। আমি বলি কি, তোমার শ্বশুর আছে, শাশুড়ি আছে, তুমি সব সময় তাদেরকে সেবা যত্ন করবে। তারা যখন যেটা বলে তুমি সেটা শুনবে, এবং তোমার শ্বশুর শাশুড়ি যদি নামাজ আদায় না করে, অবশ্যই তুমি তাদেরকে বলবে নামাজের পথে আসতে। আর তোমার স্বামী ঢাকাতে চাকরি করে, নামাজ পড়ে তার জন্য দোয়া করবে। জি হুজুর, আপনি যা বলেছেন আমি সব কথা শুনবো। মুসলিম নারীদের উচিত কি জানো? স্বামীর আদেশ সব সময় মেনে চলা। তোমার স্বামী তোমাকে যখন যে আদেশ করবে তুমি সেটা পালন করবে। জি হুজুর, আমি তার কথা শুনবো। আলহামদুলিল্লাহ। আমি দোয়া করব তোমার সংসারে যেন কোনো অশান্তি না থাকে। আর একটা কথা, বাড়ির বাইরে যখনই যাবে অবশ্যই পর্দার সহিত যাবে। জি অবশ্যই। চলো মাঝে। ঠিক আছে। কখন যে আসবো, এত দেরি করে মানুষটা বাইরে গেলে আসার নাম নেয় না। কি ব্যাপার? হন হন করে ঘরে ঢুকে দিতেছো। আমার মতো একটা কলা গাছের মতো মানুষের তোমার চোখে পড়ে না? হ্যাঁ, কি হয়েছে? আর কতক্ষণ ধরে তোমার লাগি অপেক্ষা করতেছি। একটা জব্বর খবর আছে। জব্বর খবর? কি খবর? মজ্জাদের বাড়ির সোহাগ আছে না, হ্যাঁ। সোহাগের ঢাকা শহরে চাকরি হয়েছে। না, ভালো, খুব ভালো। আরে আগে পুরো কথাটা তো শুনবা। ও চাকরি হওয়ার পর তো ঢাকা শহরে চলে গেছে, এখনো পর্যন্ত বাড়িতে আসে নাই। আর এইদিকে ওর বউ এক বেটার লগে যেই ফষ্টি নষ্টি শুরু করছে, সি 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 সি, তোবা 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 তোবা, এগুলো চোখে দেখাটাও পাপ। আসলে শোনো, একটা জিনিস চোখে না দেখলে বিশ্বাস করতে নেই। আমি তোমাকে বারবার বলেছি যে কোনো জিনিস শুনে কারোর কাছে কিছু বলবা না। এই যে তুমি যে এই কথা বলতেছো, তুমি কি নিজের চোখে দেখেছো? তোমার লগে সংসারটা আমি করি,
আজকে 8টা বছর ধরে তোমার লগে যেহেতু আমি সংসার করি, তোমারে আমি হারে হারে রগে রগে চিনি। তুমি যে প্রমাণ ছাড়া আমার একটা কথাও বিশ্বাস করো না, গলায় ছুরি লাগাই দিলেও বিশ্বাস করবে না, সেটা আমি খুব ভালো করে জানি। এর লেগে এবার আমি একটা হাতে নাতে প্রমাণ নিয়ে আইছি। কি? এই যে দেখো, এই যে দেখছো, দেখো কি হাসিয়া ডুঙ্গিয়া কথা কইতাছে। খালি এর দূরই না, পরে দেখো এদিক ওদিক টাকা দেখো কেউ নাই দিকা টুক করে ঘরে লয়ে যাবো। এই যে দেখো ঘরে নিয়ে যেতেছে, নিয়ে দরজাটা এক্ষুনি বন্ধ করে মুখের উপর বন্ধ করে দিব। দেখো দরজাটা যদি না লাগাই তো আমি দরজার ভিতরে কি করতেছে হেডাও ভিডিও করে আনতাম। আল্লাহ 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 আল্লাহ, কি কও? ও তো আমার এই মসজিদের ইমাম। কি মসজিদের ইমাম? হ্যাঁ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। শেষ পর্যন্ত মসজিদের ইমাম একটা ফাঁকা বাড়ি পাইয়া গোল দিতে আইসা পড়লো। সি, শোনো, এই ব্যাপারটা ধামাচাপা দিলে হবে না। আমার সঙ্গে তুমি চলো, এই মোবাইল নিয়ে আমার সঙ্গে চলো। আমাদের পাড়া মাতবর আছে না, উনি তো এই মসজিদের সভাপতি। উনাকে দেখাবো ওই হুজুর কিভাবে এই মসজিদে থাকে, আমি দেখছি। আসো চলো, আসো, তুমি যেভাবে আছে ওইভাবেই দেখাবে। হ্যাঁ না না, এর একটা বিয়ে করা লাগবে, নাহলে তো আমার গ্রামে একবারে মান সম্মান আর থাকবো না। না, সি না, সি 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 কি আকাম কর। এই তো মাতবর সাহেব। আসসালামু আলাইকুম মাতবর সাহেব। হ্যাঁ, কে মাতবর সাহেব? রানিং চেয়ারম্যান বেড়া। হ্যাঁ, মাতবর সাহেব কোন চেয়ারম্যান কোন? আরে মিয়া, কি আবল তাবল কথা কন? উনি তো আমার কাছে মাতবর বলে পরিচিত। চেয়ারম্যান হয়েছে তো আজ কয়দিন। এই থামো না, কি শুরু করছো? উনি তো ঠিকই বলছে, রানিং চেয়ারম্যান আর যে চেয়ারম্যান হোক, চেয়ারম্যান তো উনি। আসল কথা বাদ দিয়ে তর্ক করতেছে। আসল কথাটা বলো চেয়ারম্যান সাহেবকে। আচ্ছা ঠিক আছে, চেয়ারম্যান সাহেব, আচ্ছা আপনি তো আমার এই মসজিদের সভাপতি, তাই সভাপতি না? তা আমার মসজিদে কি হচ্ছে সেটা কি আপনি খবর রাখেন না? আর কি হয়েছে হিয়ালিপনা স্যারে বলেন না কেন, কি হয়েছে? আচ্ছা, যে ইমাম সাহেবকে আপনি রাখছেন তার চরিত্র সম্পর্কে আপনি জানেন? তার চরিত্র, সে তো ভালো ছেলে। ভালো ছেলে? আপনি কিচ্ছু জানেন না, আপনি কিচ্ছু জানেন না। দেখেন চেয়ারম্যান সাহেব, আমরা কিন্তু এই গ্রামে বাস করব, কারণ আমার এই গ্রামের মহিলারা বাস করবি। আর হুজুর মানুষ হয়ে আর এক মহিলার ঘরে ঢোকে, এ আবার কেমবা কথা? কি যাতা কথা বলছেন আপনি? ও যা তা কথা? প্রমাণ চান? প্রমাণ চান আপনি? কি প্রমাণ আছে আপনার কাছে? এই প্রমাণ দেখাও। এই নেন না, ভিডিওটা ভালো করে দেখেন। কি হাসি ডঙ্গি, আবার ফুস করে ঘরে গিয়ে ঠুস করে দরজাটা লাগাই দিব। চিনতে চান কারবো? আমি আপনাকে পরিষ্কার করে দিই। ওই যে আমার পাড়ায় সোহাগ ঢাকায় কয়েকদিন হলে চাকরি গেছে, এই সুযোগই আমার মসজিদের ইমাম সাহেব, মানে আপনার সভাপতি হয়েছেন আপনার মসজিদের ইমাম সাহেব, ওই মহিলার ঘরে ঢোকে। কি লাগাইছে কি? আমরা কি এলাকায় বসবাস করবো না? থামো, আমি ব্যবস্থা নিচ্ছি। এই নাও, এই বাবু চলো। এইবার সোহাগ্যের বউ বুঝবো কত ধানে কত চাল। ফষ্টি নষ্টি করতেছে না, এবার চেয়ারম্যানই বাইর করবো ফষ্টি নষ্টি করা। এই কেউ আবার দেখলে আমাদেরকে দোষ দিবে যে আমরা চেয়ারম্যানে লাগাইছি। তাড়াতাড়ি এসে পড়ো। বাবু তাড়াতাড়ি আয়। হুজুর আছেন? হুজুর, হুজুর আছেন? বাইরে আছেন? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, এসব কি শুনছি? কি শুনছেন চেয়ারম্যান সাহেব? আমরা তো সমাজে বাস করি, তাই না? আর আপনি মসজিদের ইমাম। একজন ইমাম কিভাবে চলতে হবে, ফিরতে হবে, সেটা তো নিশ্চয়ই আপনাকে আমার শিখাতে হবে না, তাই না? ঠিক আছে চেয়ারম্যান সাহেব, কিন্তু আমি আপনার কথার আগামাথা তো কিছুই বুঝলাম না। আপনি সোহাগের বাড়িতে কেন যান? সোহাগ? ও চেয়ারম্যান সাহেব, সোহাগের স্ত্রী আমার কাছে কোরআন শিক্ষা নেয়, কোরআন পড়াতেই আমি ওই বাড়িতে যাই। দেখুন, আপনি যে কাজটা করেছেন সেটা আমি
প্রমাণ সহ পেয়েছি হাতে। আমি জানি না এর ফল কতদূর যাবে, আমি জানি না, তবে আপনি ওই বাড়িতে আর যাবেন না, ঠিক আছে? এই চল। সোহাগ। হ্যালো, সোহাগ ভাই বলতেছেন? জি বলছিলাম। আমাকে চিনছেন আপনি? না, চিনতে পারিনি তো। কে আপনি? আরে আমি হইলাম ওই যে আপনাদের উত্তরপাড়ার আজাদ আছে না, ওনার বউ। খুব একটা দরকারে ও আচ্ছা। আপনারে ফোন দিছিলাম ভাই। ও আচ্ছা, ভাবি ভালো আছেন? ভালো আর থাকি কেমনে ভাই, আশেপাশে যে রঙ্গলীলা চলতেছে, ভালো কি আর থাউন যায়? কি করতেছেন ভাবি? কিসের রঙ্গলীলা? একটু বিষয়টা খুলে কোন তো। কি আর খুললা কমু ভাই, আপনার হোয়াটসঅ্যাপে একটা ভিডিও লিংক পাঠাইছি, আগে ভালো করে ভিডিও লিংকটা দেখেন, তাহলে কিসের রঙ্গলীলা আপনি নিজেই বুঝতে যাইবেন। আমি তো আপনার কথা কিছুই বুঝতেছি না ভাবি। আচ্ছা, এখন বুঝবেন কেন? যখন মোহ চুনকালি মাখবো, গলায় জুতার মালা দিয়ে পুরো এলাকা ঘুরাইবো এলাকাবাসী, তখন ঠিকই বুঝবেন ভাই। আচ্ছা ঠিক আছে ভাবে, আমি দেখতেছি ভিডিওটা। হ দেখেন। আর একটা কথা কই সোহাগ ভাই, আরে শহর গিয়া কাম কইরা টাকা পয়সা কামাই করেন কার লাগা? নিজের পরিবারের লাগা, ওই বউর লাগা করেন। বউই যদি আপনার মান সম্মান না রাখে, তাইলে ভাই এই চাকরি বাকরি দিয়ে করবেন কি? শুনেন, আমি আবার কারোর খারাপ চাই না, বুঝছেন নি? আমি মানুষটা যেমনই হই, আমি চাই সবাই উপকার করতে। যদি নিজের ভালো চান, মান সম্মান বাঁচাইতে চান, তাহলে চাকরি বাকরি ফালাই তুইয়া তাড়াতাড়ি বাড়িতে আসেন, বুঝছেন নি? আমি আবার পরনিন্দা করি না, মানুষের বদনাম গাওয়াটা আমার আবার পছন্দ না। আমি এখন রাখলাম ভাই, এবার দেখেন আপনার ধান ক্ষেত আপনি কেমনে কাটবেন। রাখলাম। স্কিল লাগাইয়া এইবার তুই বুঝবি, পুষ্টি নষ্টি করস না, এমন গিট্টু লাগাইছি, পারলে গিট্টু খুলি। সোহাগ বাড়ি আছো? সোহাগ? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। হঠাৎ করে ওয়ালাইকুম আপনি? আসসালাম। সোহাগ কোথায়? সোহাগ তো বাড়িতে থাকে না, ও তো ঢাকায় চাকরি করে, ওইখানেই থাকে। তো আপনি কি মনে করে? কারণ তো অবশ্যই আছে। আপনার ছেলের বউ যা শুরু করেছে, তাতে তো সমাজে আর বাস করা যাবে না। নানান জনে নানান কথা বলছে। মসজিদের ইমাম আপনার বাড়িতে আসে, আপনার বইয়ের সঙ্গে মেলামেশা করে, এই কথাগুলো সমাজের সবাই জানে। আমি জানি না এটা কোন পর্যায়ে দাঁড়াবে, তবে একটা কথা বলে যাই, এই মসজিদের ইমাম যেন আর এ বাড়িতে না আসে, আর আপনার ছেলের বউ যেন ওনার সাথে কোনো যোগাযোগ রক্ষা করার চেষ্টা না করে। আমি জানি না বিষয়টা কত দূর গড়াবে, তবে কথাই রাখবেন, আপনার ছেলের বউ যেন মসজিদের ইমামের সঙ্গে যেন দেখা না করে, কোনো যোগাযোগ রাখার চেষ্টা না করে। এই হারামজাদি, কি শুরু করছিস তুই? হ্যাঁ, বাড়ির মধ্যে কি শুরু করছিস তুই? কি হয়েছে আম্মা, আপনি এরকম করে কথা বলতেছেন কেন? আবার কয় কি আম্মা, কি হয়েছে এমন শুরু করছেন? এই হারামজাদি, তোর জন্য চেয়ারম্যান আজকে বাড়িতে এসে আমার শাসায় গেছে। শাসায় গেল কেন? হ্যাঁ, চেয়ারম্যান কোনোদিন আমগো কথা কইছে? আমগো মুখের উপরে কথা কইছে? আমগো শাসাইছে? খালি তোর জন্য শাসায় গেছে কেন? হ্যাঁ, তোর কি কি শুরু করছিস তুই এবার ভিতরে? আম্মা আপনি এসব কি কইতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। আমার ব্যাপারটা খুইলা কোন, তারপরে তো আমি উত্তর দিতে পারবো। কিছু বুঝো না? একবার দুধে দেওয়া তুলসী পাতা, তুমি কিছুই বুঝো না? হ্যাঁ, চেয়ারম্যান যে বাড়ির মধ্যে আইসা বইলা গেল যে তুই মসজিদে হুজুরের সাথে তোর কি কিসের এত তোর লুতুপুতো? তুই যে সকালবেলা উঠে ভোরবেলা মসজিদে যাস, এটা চেয়ারম্যান শুদ্ধ জানে। চেয়ারম্যান আমার কয়ে গেল, এলাকার মানুষ শুদ্ধ জানে। হ্যাঁ হারামজাদি, হারামজাদি, তোর লেগে আমরা এই বাড়িতে কেমনে থাকবো? মাইক সাথে মুখ দেখামু কেমনে? কেমনে মুখ দেখামু? আম্মা আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আপনারা যেরকম ভাবতেছেন জিনিসটা ওই রকম না। চেয়ারম্যান এসে আপনারা কি কইছে, কে এরা কি কইছে, আমি তো কিছুই বুঝতেছি না। চুপ কর! চেয়ারম্যান আর কি কয়ে গেছে জানোস? হ্যাঁ,
মসজিদের হুজুর এই বাড়িতে আসে, এই বাড়িতে কেন আসে? কার জন্য আসে? তোর জন্য আসে না? এইবার চেয়ারম্যান কয়ে গেছে যদি এবার বেশি কিছু হয় অন্যদিকে গদেব। যদি কিছু হয় রে, এইবার এই বাড়িতে কিভাবে থাকস তুই সেটা আমি দেখে নেব মনে, বুঝিস? হায় আল্লাহ, তুমি আমার কোন পরীক্ষা নিতেছো? কি হইতাছে আমি তো কিছুই বুঝতেছি না। আমি তো কোনো অন্যায় করতেছি না। কি আর খুললা কমু ভাই, আপনার হোয়াটসঅ্যাপে একটা ভিডিও লিংক পাঠাইছি, আগে ভালো করে ভিডিও লিংকটা দেখেন। এখন বুঝবেন কেন? যখন মোহ চুনকালি মাখবো, গলায় জুতার মালা দিয়ে পুরো এলাকা ঘুরাইবো এলাকাবাসী, তখন ঠিকই বুঝবেন ভাই। আমি আবার কারোর খারাপ চাই না, বুঝছেননি? আমি মানুষটা যেমনই হই, আমি চাই সবার উপকার করতে। যদি নিজের ভালো চান, মান সম্মান বাঁচাইতে চান, তাহলে চাকরি বাকরি ফালাই তুইয়া তাড়াতাড়ি বাড়িতে আসেন। নিপা, 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 এই কোথায় তুমি? কি ব্যাপার, তুমি হঠাৎ করে আসছো? এরকম চিল্লাইতেছো কেন? তো চিল্লাবো না কি করবো? কই থাকো তুমি? একবার ডাক দিলে পাওয়া যায় না? হ্যাঁ, আমি তো রান্না করতেছিলাম। তুমি কি কি হইছে? কি না হইছে? কি না হইছে? কি ব্যাপার, তুমি হঠাৎ করে আমার সাথে এরকম ব্যবহার শুরু করছো? এইদিকে মাও ইদানিং দেখছি আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। কেন, আমি কি করছি বলো তো? কি করছো তুমি বোঝো নাই না? হ্যাঁ, ওই হুজুরের সাথে তোমার কি? হুজুর এই বাড়িতে আসে কেন? হ্যাঁ, হুজুরের সাথে? এইটার জন্য তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো? তো তোমার সাথে কি রকম ব্যবহার করবে? হ্যাঁ, ওই যে পাড়ার সবাই যে আমার ফোন দিয়া বলে তুমি হুজুরের সাথে এখানে যাও ওখানে যাও, ওনাকে বাসায় নিয়ে এসে দরজা আটকে দিয়ে কি করো? হ্যাঁ, দরজা আটকায় দিয়ে? আসলে তুমি ব্যাপারটা কি বুঝে শুনে বলতেছো? হ্যাঁ, তুমি কি বলতেছো তুমি জানো? একজন হুজুরের সাথে আমার, তুমি কি বুঝতেছো না? তা বুঝা সেটা বলতাছি না? হ্যাঁ, তুমি যে হুজুরের সাথে ফষ্টি নষ্টি করো, এলাকার মানুষজন সব আমার ফোন দিয়ে বলে, এখন তুমি বলতেছো আচ্ছা তুমি অস্বীকার করতে পারবা যে হুজুরের সাথে তুমি ফষ্টি নষ্টি করো নাই? ছি, আমি ভাবতেও পারতেছি না যে তোমার মতন মানুষ আমার সামনে। মানুষ কি বললো না বললো সেই কথাটাকেই তুমি বিশ্বাস করছো। তুমি একবারও প্রয়োজন মনে করো নাই যে আমার বউর কাছে জিজ্ঞেস করি আসলে ঘটনাটা কি। তোমার কাছে আমি কি বলবো? হ্যাঁ, কি বলবো? তুমি তো এসেই আমার নামে দুনিয়ার বদনাম বলা শুরু করছো। আমি এরকম কিছু করছি কিনা সেটা একবার যাচাই করার চেষ্টা করছো? হ্যাঁ, আমি যাচাই করব, আর যদি এই ঘটনা সত্যি হয় মনে রাখো তোমার খবর আছে। সর আমার এবারে সামনে থেকে। ইয়া আল্লাহ, তুমি তো সব জানো, তুমি তো সব সত্যিটা জানো। ভাবি, 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 কে? এই তো ভাবি সোহাগ। আরে সোহাগ ভাই, আপনি কখন আসলেন? এই তো ভাবি আমি মাত্রই আসলাম। আসলে ভাবি কি হয়েছে আমার একটু বিষয়টা খুলে কোন তো। আপনি কি দুধের বাচ্চা যে এখনো ফিটার খান? বুঝবেন না কিভাবে? আমি না আপনাকে ভিডিও লিংক পাঠাইছি, ভিডিওটা আপনি দেখেন নাই? ভাবি ভিডিও দেখে না আসলে আমি কিচ্ছু বুঝতে পারি নাই। দেখলাম ভিডিওর মধ্যে হুজুর আসলো, আমার বউ নিয়ে ঘরের মধ্যে গেল, এই তো, আর তো আমি কিছু বুঝতে পারলাম না। হাই রে সোহাগ ভাই, আপনি আসলে খুব সহজ সরল ভালো মানুষ তো, এই জন্য জিলাপির আড়াই পেস আপনার মাথায় ঢোকে না। খুব আফসোস হয়, আপনার মতো একটা স্বামী যদি আমি পেতাম। জাগা শোনেন তাইলে আমি বলি, আমি প্রায় সময় তো আপনাদের বাড়ির পাশ দিয়ে চলাচল করি, বুঝছেন? ওই বাজারে যাই বা যাই কোনো কাজে আপনাদের বাড়ির উপর দিয়ে তো যাইতে হয়। প্রায় সময় দেখি ওই হুজুর বেটায় আপনার বউর সাথে আইসা একদম কাছাকাছি আইসা
গুজুর গুজুর ফুচুর ফুচুর করে। ওই হুজুর আবার মাঝে মাঝে আপনার বউর গালে হাত দেয়, ওই ঠোঁটের লিপস্টিক দিছে এইটা কয়, এমনি চুলটা ঠিক করে দেয়। আপনার বউ আবার ওই হুজুরের হিজাবটা ঠিক করে দিতে হবে, পাকড়িটা ঠিক করে দেয়। সি 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 চোখকে ভাই দেহন যায় না। যখন আপনার মায় ঘরে না থাকে বা আশেপাশে না থাকে তখনই হুজুর রেডাইকা নিয়ে আসে। আর ওই দিন তো সব সীমা অতিক্রম করে দিছে। আমি এরকম না হইলো মনে 15-20 বার দেখছি। আর লাস্টে ওই দিন দেখছি হুজুর হলে একবারে ঘরে ঢুকিয়া গেছে। মানে এলাকার মানুষ তো আমার আবার মনে করে আমি কুটনামি করি, অমুক করি তমুক করি, কেউ আবার আমার মুখের কথা বিশ্বাস করে না। এই জন্য ওই দিন আল্লাহর কি রহমত দেখেন আমার হাতেও মোবাইলটা ছিল, আমি ভিডিও করে রাখছি যেন সবাই দেখাইতে পারি, সবাই যেন আমার কথাটা বিশ্বাস করে। আমি তো আবার পরে নিন্দা করি না। ভাবি, আমি জানি না আপনি সত্য বলতেছেন নাকি মিথ্যা বলতেছেন। যদি সত্য হয়ে থাকে তাইলে এটার বিরুদ্ধে আমি কঠোর ব্যবস্থা নেব। আপনি কিন্তু সাক্ষী দিবেন। হায় 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 ভাই, এটা আপনি কি কইলেন? আচ্ছা এখন বলেন তো কয়টা বাজে? কেন ভাবি, এখন তো সন্ধ্যা। কে বলছে এখন রাত 3টা বাজে? আপনি কইলে হইব নাকি, এখন তো সন্ধ্যা। এই যে সন্ধ্যাবেলার যখন রাত 3টা কইছে আপনি বিশ্বাস করেন নাই, আর আজ তো একটা ভিডিও প্রমাণ সহকারে আপনারে পাঠাইলাম, আপনি সেইটাও বিশ্বাস করতেছেন ভাই। এই জন্যে আপনাদের মতো পুরুষ মানুষের বেটার বউ থাকে না, অন্য বেটার লগে পরকিয়া করে ফষ্টি নষ্টি করে। আপনার বউ যেদিন ভাগ্যে গিয়া আপনার গলায় কলঙ্কের জোতার মালা পরাইব সেই দিন বুঝবেন আমার কি। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি এটার ব্যবস্থা নিতেছি। আপনি কিন্তু অবশ্যই আমার একটু সাক্ষী দিবেন। কি যে বলেন ভাই, এরকম মহান কাজে সাক্ষী না দিলে হয় নাকি? এরকম মহান কাজে সাক্ষী দেওয়ার জন্য আমি সবসময় প্রস্তুত, খালি কখন কোথায় সাক্ষী দিতে হবে ওইটা আমারে বলবেন, আমি সোজা প্রমাণ সহকারে গিয়ে হাজির হব ওইখানে। আচ্ছা ভাবি, আমি তাহলে যাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে যান। মহান কাজ করবো আমি। মা, হ্যাঁ বাবা। আমি কয়েক জায়গায় গেলাম, গিয়ে খবর নিলাম, বললো যে সব যা ঘটছে সব সত্য। মা, ঘটনা যা শুনলাম সবই সত্যি। যে ভাবি আমার এই ভিডিও ফুটেজ পাঠাইছে, হ্যাঁ আমি কিছুক্ষণ আগে তার কাছে গেছিলাম, গিয়া শুনলাম বলে যে ঘটনা যা ঘটছে সব সত্যি। আরও যার যার কাছে ফোনে শুনছিলাম তাদের কাছেও গেছিলাম, সবাই একই কথা বললো। আমি কালকে বিচার ডাকছি, চেয়ারম্যানরা বলছি, মেম্বাররা বলছি, আরও গ্রামের কিছু গণ্যমান্য ব্যক্তিরা আসতে বলছি। কালকে সন্ধ্যায় তারা আসবে। তুমিও থাইকো। আচ্ছা ঠিক আছে, আমি থাকবো না। শোন, বিচারে যদি তোর বউ দোষী হয় তাহলে তোর বউ ওইখান থেকে বিদায় করবি, ঘরের মধ্যে আর ঢুকাবি না। তুমি পাগল হইছো? যদি ঘটনা সত্যি হয় তাহলে আমি ঘরে ঢুকাবো, লাথি দিয়ে কালকে ওইখান থেকে বাইর করে দেবো। আচ্ছা ঠিক আছে মা, আমি এখন যাইতেছি, আরও কয়েকজনের কোয়া বাকি আছে, কালকে যেন আয় তার আমি কয়ে আসি। আচ্ছা যা তুই। তুমি এখানে বসে রইছো? এই কি শুনলাম বিচারের ব্যাপারে, ঘটনাটা কি একটু খুলে কও তো। হ্যাঁ, কাল সন্ধ্যায় ওই সোহাগের বাড়ির সামনে বিচার ডাকছে। ওই বিচারের তো 1 নম্বর সাক্ষী হয়েছো তুমি। যা হোক, যেটা দেখছো সেটাই বলো, বাড়ায় বাড়ায় আবার কিছু বলতে যাও না। তুমি কি করতে চাইতেছো? তুমি কি এখন আমারে সন্দেহ করতেছো, না আমারে মিথ্যাবাদী বলতেছো যে আমি আনায় বানায় শুধু কথা বলি? ও উচিতটা দেখা বলছি তো সেজন্য এখন আমার দোষ হয়ে গেছে। আহাপ, আমি তো তোমার খারাপ কথা বলতেছি না। আচ্ছা, তুমি যদি এই কথাটা সবাইকে না বলতা তাহলে কিছু হইতো। এখন তো সাক্ষী হলা, মানে কিছু কিছু জায়গায় সাক্ষীরে কিন্তু ফাঁসি হয়ে যায়। দেখো আমি কাউরেই কিছু বলতে চাই নাই, কিন্তু যেইভাবে হুজুর আর সোহাগের বউ অসভ্যতামি শুরু করতেছিল, দিন দিন তো এই এলাকাটা একবারে ডাস্টবিন ময়লা আবর্জনা হয়ে যেতেছিল। সেজন্য চিন্তা করলাম একটু সমাজের উপকার করি, আশেপাশে মানুষের উপকার করি। আমি তো পর উপকারের লেগে কইছি। আচ্ছা ঠিক আছে, হয়েছে। কালকে সন্ধ্যার পরে তোমার কাছে জিজ্ঞাসা করলে তুমি সত্যিটাই বলো। রান্না হয়েছে? হ্যাঁ হয়েছে, ওই খাইতে ডাকতে এসেছিলাম তোমারে। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করবো। আসো। চেয়ারম্যান সাহেব, আজকে আপনাকে এখানে আনা হয়েছে যে মূল কারণ সেটা হচ্ছে এই যে আপনার মসজিদের ইমাম আপনি নিয়োগ দিয়েছেন, ও এই মেয়েটার সাথে ফষ্টি নষ্টি করতেছে দীর্ঘদিন যাবৎ। অনেকে এই সাক্ষী দিছে, আপনি শুনবেন আপনার নিজের কানে। এদেরকে যদি এখনই আপনি না থামান, সঠিক বিচার না করেন, তো দিনে দিনে এদের দেখা দেখি আরও অনেকেই
এই ধরনের আচরণে লিপ্ত হবে, এটা আমাদের সমাজের জন্য খুবই একটা খারাপ অবস্থা। আপনি সবার সাক্ষী নেন, নিয়ে এটা উপযুক্ত বিচার করে দেন, যাতে ভবিষ্যতে আর কোনো মসজিদের ইমাম বা অন্য কোনো ছেলেরা যাতে এই ধরনের আচরণ এই সমাজে করতে না পারে। জি আচ্ছা। আজাদ মিয়ার স্ত্রী, আপনি কি দেখেছেন এই হাজারানা মজলিসে? আপনি সাক্ষী দেন। চেয়ারম্যান সাহেব, আমি কি ভয়ে বলবো নাকি নির্ভয়ে বলবো? আপনি নির্ভয়েই বলুন। অভয় যেহেতু দিয়েছেন চেয়ারম্যান সাহেব, সেহেতু বলতেছি। কি আর বলবো, আপনাদের সবার সামনে, ময়মুরব্বীদের সামনে এসব কথা উচ্চারণ করতেও শরম লাগে। তাও লজ্জা শরমের মাথা খেয়ে যেহেতু জিজ্ঞেস করছেন, সেহেতু বলতেছি। একদিন আমি এই বাড়ির উপর দিয়ে যাইতেছিলাম, দেখি সোহাগের বউ হুজুরের লগে পুটুর পুটুর লুটুর পুটুর করতেছে। কিন্তু বিষয়টা আমি কোনো আমলে নেই নাই, কারণ একজন ইমাম সাহেবের সাথে তো একটা মহিলা কথা বলতেই পারে। কিন্তু ওমা, এরকম আরো 2-3 দিন দেখলাম। 2-3 দিন দেখে খালি দিনের দিন দেই খালি দুজন কাছাকাছি। একদিন দিয়ে এমনি চুল ঠিক করে দিতেছে, লিপস্টিক এমনি এমনি মুচ্ছা দিতেছে। সি। তাও ভাবছি যে জামাইটা তো অনেকদিন ধরে বাড়িত নাই, হের লাগে মনে হয় হুজুরের লগে লুটুর পুটুর করতেছে। কিন্তু শেষে একদিন দেখলাম যে হুজুরের লগে লুটুর পুটুর করে সোজা ঘরের ভিতরে গিয়ে ধম করে দরজাটা লাগাই দিল। ভাগ্যিস আমার হাতে সেদিন মোবাইলটা ছিল, আমি ঠাস কইরা ভিডিওটা কইরা রাখছি। চেয়ারম্যান সাহেব, আমার স্বামীর নিয়ে তো আপনারে সেই প্রমাণ দিচ্ছি আগে, তাও বড় মজলিসে জিজ্ঞেস করলেন, তাই হাটে হাড়িটা ভাঙতে হইলো আমার। বুঝলাম। সোহাগ, জি চেয়ারম্যান সাহেব। এই সাক্ষীগণের সাক্ষীর পরে কি তুমি এই বউ নিয়ে সংসার করতে চাও? না চেয়ারম্যান সাহেব, এত কিছু জানার পরেও আমি ওর সাথে সংসার করতে চাই না। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা শোনেন। চুপ! কি কথা শুনবো তোমার? তোমাকে আমি নিয়োগ দিয়েছিলাম, তার সম্মান তুমি রেখেছ? দেখো নি, চুপ করে থাকবা। চেয়ারম্যান সাহেব, এখানে তো আমারও কিছু বলার আছে। আপনার কোনো কথা বলার নাই। আমরা যা সিদ্ধান্ত নেব সেটাই আপনি মানবেন। আপনার হাজবেন্ড এখানে উপস্থিত, আপনিও চুপ থাকেন। সোহাগ, সাক্ষীর কথা তো শুনলা। তুমি কি এই বউ নিয়ে সংসার করবা? না চেয়ারম্যান সাহেব, আমি এত কিছু জানার পর পরে আমার সংসার রাখতে পারবো না। মেম্বার সাহেব, জি। সাক্ষীর কথাও শুনলেন, সোহাগের কথাও শুনলেন। এদের ব্যাপারে কি সিদ্ধান্ত এখন আমি নেব বলেন? দুজনকে 100-200 বেতের বাড়ি দিয়ে গ্রাম ছাড়া করে দেন, এটাই মনে হয় উপযুক্ত হবে বিচার। দেখুন, মিডিয়ার যুগ তো, সংবাদপত্র, তারপর ডিজিটাল ফরম্যাটে বাংলাদেশ। এখন তো মনে করেন কিছু করলেই, আমি নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছি, আমার বিচার নিয়ে অনেক কথা উঠবে। লোক জানাজানি হয়ে গেলে তখন সমস্যা হয়ে যাবে। ওর চেয়ে এক কাজ করা যায়, আপনার ওদেরকে 50-50 ঝাঁটার বাড়ি মেরে হুজুরকে চাকরিচ্যুত করি, আর সোহাগ যেহেতু ওই বউ নিয়ে সংসার করবে না, তাকে ওই গ্রাম থেকে বের করে দেই। কি বলেন? এটাও চলে। ঠিক আছে, তাহলে সাব্যস্ত হলো হুজুরকে 50টা ঝাঁটার বাড়ি দিয়ে হুজুরকে চাকরিচ্যুত করা হলো, এবং সোহাগের বউ অপরাধী এটা প্রমাণিত হওয়ায় তাকেও 50টা ঝাঁটার বাড়ি দিয়ে এই গ্রাম থেকে বের করে দেওয়া হলো। চেয়ারম্যান সাহেব, এই বিচার থামান, এই বিচার মানি না। কি বলতে চান মাস্টার সাহেব? শোনেন, এই আমরা কয়েকদিন আগে কষ্ট করে ভোট দিয়ে চেয়ারম্যান বানালাম, কয়েকটা সালিশ করছে। প্রত্যেকটি সালিশ বিচারে উনি অপর পক্ষ, অর্থাৎ যার বিরুদ্ধে অভিযোগ, তার কোনো কথা না শুনি রায় দিয়েছে। একজনের জমি আর একজন এসে দখল করে নেছে, কাগজপাতি না দেখি তার দিয়ে দিয়েছে। এইগুলো আমি এই ধরনের বিচার মানি না। আপনি এই বিচারের এই যে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেবেন, এটা কোনো বক্তব্যই নেবেন না, কথাও শুনবেন। আমরা তো ফাঁকের দিন সব শুনতেছি, দেখতেছি, তো ওদের কথা শুনবেন না? যেটা সত্য কথা, ওরা যে অভিযোগটা দিল সেটা সত্য দিল না মিথ্যা দিল, আপনি একতরফা রায় দিয়ে আপনি এই দুইজনকে আপনি শাস্তি দিয়ে চলে যাবেন, এই বিচার মানি না। আর যদি আপনি এই ধরনের বিচার আর করেন, এই এলাকায় আপনার বিরুদ্ধে আন্দোলন করে তুলবো, বলে দিলাম কিন্তু। মাস্টার সাহেব, আপনি উত্তেজিত হবেন না। আপনি যদি এই বিচার বিষয়ে কিছু জানেন, আপনি বলেন তো। তাহলে শোনেন, এই আমাদের মসজিদের ইমাম, এর পিছনে আজ 5 বছর নামাজ পড়ছি।
ওনার জুমার নামাজে ওনার বয়ান শুনি, খুতবা শুনি, তার জীবনে কোনো কালির দাগ নাই। তিনি গরিব মানুষের মাংনা কোরআন শরীফ শিখায়, এলাকার মুরব্বী যারা মূর্খ মানুষ তাদেরকে মাংনা শিখায়। এটা পবিত্র মানুষ, কেন সে এই বাড়িতে আসলো, কেন তার সাথে কথা বললো, এটা না জেনেই আপনারা হুদেই একটা বিচার কার্য করে তাকে মান অপমান করে এই এলাকা ছেড়ে বিদায় করে দিচ্ছেন। আসল কাহিনী ওজোর বাপের কাছে আমি শুনছি, সেটা হচ্ছে এই যে মুন্নি, আমাদের গ্রামের একটা ভাইরাস, এই মুন্নির বোনের সাথে ওর বিয়ের প্ল্যান করছিল। সেই বিয়ের ঘটক ছিল ওর বাবা। ওর বাবার মুখে ও শুনেছে যে মুন্নির বোনের সাথে তো বিয়ে দিতে পারলাম না, ওই মেয়েটার মনে হয় জীবনে অনেক কষ্ট হবে। 2 দিন পরে মনে হয় আর সংসার ওই মেয়েটা মনে হয় কোনো চক্রান্ত করে তোর সংসারের দিন খেদাবি। যে কথা সেই কাজই, ও তো গোয়েন্দার মতো বিভিন্ন ওর দোষ ত্রুটি খুঁজে বেড়াইছে। এই হুজুর ওনাকে মাংনা কোরআন শেখানোর জন্য আসতো। কোরআন শিখানে তো আর এখন উঠানে বসে শেখান যায় না, ঘরের মধ্যে বসে আলোতে বসে শিখাচ্ছে ফ্যানের নিচে। এই জিনিসটাকে আপনারা একবারে তিলকে তাল করে একটা মানুষকে অপমান অপদস্থ করে আপনারা এরকম বিচার কার্য করে দেবেন, আর সেই বিচার আমরা সচেতন মানুষ মেনে নেব? এটা কি করে হয়? আপনি শোনেন মুন্নির কাছে ঘটনা সত্য কিনা, ওর বাপ তার সাক্ষী। চেয়ারম্যান সাহেব, আমি আপনাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলি, আপনি শোনেন। মা জননী, আমি এই যে মুষ্টি চালের জন্য এসেছিলাম, বাড়িতে কেউ আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এই যে মা জননী, আপনি যদি কিছু না মনে করেন, আপনার সাথে কিছু কথা বলতাম। হ্যাঁ বলেন। কিছু মনে করবেন না, আমি যতদূর জানি আপনি একজন মুসলিম নারী। আপনি এভাবে আমার সামনে বেপর্দায় এসেছেন, এতে কিন্তু আপনারও গুনাহ হচ্ছে, আমারও কিন্তু চোখের গুনাহ হচ্ছে। আর তাছাড়া আপনি যতদূর জানি বিবাহিত নারী, কপালে এত বড় একটা লাল টিপ পরেছেন, আপনি নামাজ কালাম পড়েন না? আসলে নামাজ পড়ি মাঝে মাঝে। যে কপাল দিয়ে আপনি সিজদা করেন, সেই কপালে টিপ পরা মুসলিম নারী হিসেবে কিন্তু অনেক বড় গুনাহ। আমি আপনাদের এই জামে মসজিদের ইমাম, আমি চাইবো আপনি একটু পর্দা করবেন। এভাবে পরপুরুষের সামনে গেলে আপনার কিন্তু পাপ হবে। ঠিক আছে হুজুর সাহেব, আমি এখন থেকে পর্দা করব। আলহামদুলিল্লাহ। মা জননী, আজকে তো তোমার মানে আরবির প্রথম ক্লাস, পড়তে ভালো লেগেছে? হ্যাঁ আমার খুব ভালো লাগছে। শোনো মা, তুমি যখন পুরোপুরিভাবে সহি এবং শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে শিখে যাবে, তখন দেখবে তোমার আরও ভালো লাগছে। আর সহি এবং শুদ্ধভাবে কোরআন শরীফ যদি তেলাওয়াত করে কেউ, তার কিন্তু সোয়াবও হয়। জি হুজুর, আমি আরেকটা কথা বলতে চাইতেছি। এইখানে তো অনেক ছোট বাচ্চারা পড়তে আসে, ওদের সাথে পড়তে আমার খুব লজ্জা লাগে। হুজুর, আপনি যদি কষ্ট করে আমার বাড়িতে যেয়ে আমাকে পড়াইতেন খুব ভালো হতো। আমি বুঝতে পেরেছি, বাচ্চাদের সাথে তোমার কোরআন শরীফ পড়তে লজ্জা করে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো যে আমি তোমার বাসায় যেয়ে তোমাকে কোরআন শিক্ষা দিব, কোনো সমস্যা নেই। তোমার বাসায় কেন, এই আল্লাহর বাণী শেখানোর জন্য যদি আমাকে জঙ্গলেও যেতে হয়, আমি সেখানেও নির্ভয়ে যাব। তুমি কোনো চিন্তা করো না, কালকে আমি তোমার বাড়িতে যেয়েই পড়িয়ে আসব। মা জননী, মা জননী। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা চলেন হুজুর, ঘরে চলেন। মানে তোমাকে আমি কোরআন পড়াবো কোথায়? এই তো ভিতরে রুমে বসবেন ফ্যানের নিচে, ওইখানেই পড়বো। আচ্ছা ঠিক আছে, চলো ভিতরে চলো। আচ্ছা।
মা জননী, তুমি আমার সাথে সহি এবং শুদ্ধভাবে তেলাওয়াত করো। জি। চেয়ারম্যান সাহেব, শুনলেন তো, মাস্টার সাহেব যা বলছে ওইটাই ঠিক। তোমার কোনো বক্তব্য? চেয়ারম্যান সাহেব, আমি তো প্রথমেই বলতে চাইছিলাম, কিন্তু আপনারা আমার কইতে দেন না। আমি আসলে আরবির কোনো কিছুই জানি না, কোরআন পড়তে পারি না। এই কারণে আমি হুজুরের কাছ থেকে কোরআন শিক্ষার জন্য মাঝে মাঝে যাইতাম। প্রিয় সভাসদবর্গ, আমরা মাস্টার সাহেবের বক্তব্য শুনলাম এবং হুজুর এবং সোহাগের বইয়েরও বক্তব্য শুনলাম। মুন্নি, তুমি যে বক্তব্য দিয়েছ, তুমি যে ভিডিও ক্লিপ দেখিয়েছ এবং গ্রামের মধ্যে যে তুমি সবার কাছে বলে বেরিয়েছ, এর সত্যটা কি? সত্য করে বলো, না হলে যে রায় আমি হুজুর এবং সোহাগের বউকে দিয়েছি সেই রায় তোমার ক্ষেত্রে প্রযোজ্য হবে। মানে চেয়ারম্যান সাহেব, মানে কি? বলতেছি, মাস্টার সাহেব যেগুলো বলছে সবগুলোই সত্য কথা। আসলে হয়েছে কি, ওই আমার বোনরে বিয়ে দিতে পারিনি এই বিদায় আমি বিয়ের পর থেকে ওর পিছনে লেগেছিলাম। আর হুজুর যে বাড়িতে আসতো, কথাটা সত্য। আমি যে ভিডিও করছি এটাও সত্য। শুধু একটুখানি আমার মনের রং তুলে দিয়ে আমি বানায় বানায় মিথ্যা বলছি। সেটা হলো ওই যে গাল ধরছে, লিপস্টিক মুছে দিছে, এগুলো মিথ্যে কথা। আর আমি তো অনেক দূর থেকে মোবাইল দিয়ে জুম করে টাইনা ভিডিও করছি। আসলে ওরা ঘরের সামনে কি কি কথা হইতো না হইতো ওইগুলো আমি কখনোই কিছু শুনতে পাই না। তুমি যদি মেয়ে মানুষ না হতে, আমি স্যান্ডেল দিয়ে তোমাকে এই মজলিসেই মারতাম। আজাদ মিয়া, তোমাদের দুজনের ক্ষেত্রেই কিন্তু ওই বিচারই আমি প্রযোজ্য করব। আজাদ মিয়া, শুনলেন তো আপনার মিসেসের কথা। আপনিও তো আপনার মিসেসের সঙ্গে গিয়ে আমাকে প্রমাণ দেখে এসেছিলেন, তাই না? এখন আপনার মিসেসের কি শাস্তি দেব আমি, সেটা আপনি নির্ধারণ করুন এই মজলিসে। চেয়ারম্যান সাহেব, যে শাস্তিটা উড়ে দিবে চাইছিলেন এই ভরা মজলিসে, সেই শাস্তিটা কেক দেওয়া হোক। ওর যে ছোট বোন ওই সোহাগের সাথে বিয়ে দিবে চাইছিলে, এটা আমি জানতাম, কিন্তু এত বড়। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, আমি বুঝতে পারি নাই, না বুঝে একটা ভুল করে ফেলছি। আপনারা আমার মাফ করে দেন। আজকে থেকে আমি ভরা মজলিসে কথা দিতেছি, ওই আমার মনের কল্পনার রং তুলে দিয়ে আমি যে বানায় বানায় মানুষের নামে মিথ্যে কথা বলি, কোট নামে করি, এগুলো আর কোনোদিন করবো না। কি বলেন? চেয়ারম্যান সাহেব, আমি একটা কথা বলতে চাই। ঠিক আছে, মানুষ মাত্রই ভুল করে, ওনাকে ক্ষমা করে দেন, যেহেতু বড় মজলিসে মাপ চাচ্ছে। তবে আপনি একটা কথা বলে দেন, গ্রামের মধ্যে যা বাড়ি বাড়ি গিয়ে যেভাবে এদের বিরুদ্ধে রটনা করে আসছে, উৎসাহ রটনা করে আসছে, এই বাড়ি বাড়ি গিয়ে কালকে বলে আসুন যে আমি মিথ্যা কথা বলছি, হুজুর আর ওই বাড়ির বউটা ভালো। এই শাস্তি দিয়ে আপাতত মাফ করে দেন। হ্যাঁ, আমি রাজি। আমি ফজরের তো উঠটাই সবাই ঘরে টোকায় ঘুম থেকে চুললা সবাইরে বলবো আমি অপরাধ করছি, হুজুর আর মসজিদের বউ ভালো। এই, সকালে কি তোর এই আজকে রাত্রি সব বাড়ি যাওয়া লাগবে। সোহাগ, জি চেয়ারম্যান সাহেব। তুমি তোমার বউকে নিয়ে ঘরে যাও। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, চলো ভিতরে চলো। হুজুর, এদিকে আসুন। আমি বড় একটা ভুল করতে যাচ্ছিলাম। আর যদি মাস্টার সাহেব না থাকতো, তাহলে আপনার চাকরিচ্যুত করে আপনাকে আমি গ্রাম থেকে বের করে দিলে আপনি সারা জীবন এই গ্লানি নিয়ে ঘুরতেন। আপনার চাকরি বহাল থাকবে। আগামী মাস থেকে আপনার বেতন ভাতা আমি আরো বাড়িয়ে দেব। চলুন, আমি সমস্ত মুসল্লিদেরকে আমি আর মেম্বার সাহেব গিয়ে সব কথা বুঝিয়ে বলছি। এই তো হচ্ছে আমাদের গ্রামের সঠিক চেয়ারম্যান। আমরা তো ভোট দিয়ে ভুল করিনি, এখন দেখতেছি, তাই না?